বলি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি পড়িলাম প্রীতি ফাঁদে রে, দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে রে, দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। এইবার দেখুন দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে, বলে আমি ওই গৌরচাঁদকেই দেখেছি কাঞ্চনা, আর এই চাপাতলায় বসে বসে আমি কি করছিলাম জানিস, আমি চাপাতলায় বসে বসে স্বপ্ন দেখছিলাম, তাই তো আমি কাঁদছিলাম। বলে কি স্বপ্ন দেখছিলি? এবার বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে আমি স্বপ্ন দেখছিলাম, তবে এতক্ষণ নামটা তো জানতাম না, তোর মুখে শুনলাম। আমি স্বপ্ন দেখছিলাম ওই সোনার বর্ণ পুরুষ মানুষটা, মানে আমার গৌরাঙ্গ। এতক্ষণে তোর কাছে জানতে পারলাম তার নাম গৌরাঙ্গ, তাই আমি বসে বসে স্বপ্ন দেখছিলাম। ও মায়েরা, স্বপ্নের বলিহারিটা দেখুন, এমন স্বপ্ন কেউ কোনোদিন দেখে? বিষ্ণুপ্রিয়া চাপাতলায় বসে বসে স্বপ্ন দেখছিল, আমার গোরা যদি হতো কালো, যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, যদি হতো কালো। এত সুন্দর একটা সোনার বরণ মানুষ, সে কিনা কালো হতো, এই তো স্বপ্ন। আচ্ছা এইরকম স্বপ্ন কেউ দেখে গো? তুই যদি তাকে প্রতিরূপেই পেতে চাস, তাহলে প্রতিরূপে এই জগতের নারীরা প্রতিরূপে যাকে পেতে চায়, ও মায়েরা, কেউ কোনোদিন ওই বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে কেউ বলে নাকি আমার আলকাতরার মতো রঙের একটা স্বামী হোক? কেউ বলে? বলে বাবা পার করেগা, হে বাবা ভোলানাথ দেখো পাড়ার মাঝখানে যেন নিয়ে গেলে কেউ নিন্দা না করে, যেন রং চেহারা বিদ্যা বুদ্ধি সবকিছুতেই ভালো হয়, এইটাই তো চায়। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি চাইছে দেখো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো। এই গৌর, এত সুন্দর সোনার বর্ণ মানুষটা কালো হলে তোর কি ভালো হতো? স্বপ্ন দেখার একটা মাত্রা আছে তো। এত সুন্দর পুরুষ মানুষটা, যার রং দেখলে জগতের সবাই ভুলে যায়, সে কালো হলে তোর কি ভালো হতো? বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম জানিস? কি করতিস সখী? বলি আমি অঞ্জন করিয়া কাঞ্চনা রে, আমি তাকে অঞ্জন করিয়া, অঞ্জন 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 মানে কি গো? অঞ্জন মানে হচ্ছে কাজল। বলছে আমার গৌর যদি কালো হতো, অঞ্জন করিয়া আমার দুটি নয়নে পড়িতাম, আমি অঞ্জন করিয়া দুটি নয়নে পড়িতাম। সখী রে আমায় দেখা তো কত না ভালো, আমি অঞ্জন করিয়া দুটি নয়নে পড়িতাম, আমায় দেখা তো কত না ভালো, আমায় দেখা তো কত না ভালো, আমায় দেখা তো কত না ভালো, দেখা তো কত না ভালো। বাহ বাহ বাহ, এই তো স্বপ্ন। আচ্ছা এই একটা স্বপ্ন সেই সকাল থেকে বসে বসে দেখছিস, আরো অনেক স্বপ্ন দেখেছিস? বলে তা আর কি কি দেখেছিস তুই একটা বল। বলে শোন আমি আরো স্বপ্ন দেখেছি, আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা
যদি হতো পাখি। আগে স্বপ্নটা না হয় ভালোই ছিল, গৌর কালো হলে চোখে কাজল করে পড়তিস, এটা না হয় ভালো ছিল, কিন্তু এত সুন্দর একটা লম্বা চওড়া মানুষ পাখি হলে তোর কি ভালো হতো? গৌর যদি পাখি হতো তোর কি ভালো হতো বল? এগুলো কোনো স্বপ্ন হলো? বিষ্ণুপ্রিয়া তখন বলছে, সখী রে, আমার গৌর যদি পাখি হতো, আমি যত্ন করি, আমি আমি যত্ন করিয়া পালন করিতাম, আমি যতন করিয়া পালন করিতাম। এই ধরে নে গৌর পাখি হয়ে গেছে, তুই বলছিস তাকে যত্ন করে পালন করতিস। ও মায়েরা, একটা পাখিকে ঘরে পালতে গেলে কি চাই? খাঁচা চাই না? বলে ও সখী, তুই গৌরকে যদি পাখি হতো আর তাকে যদি তুই পালন করতিস, খাঁচা কোথায় তো? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সখী রে, খাঁচা কোথায় জানিস? আমার গৌর যদি পাখি হতো, আমি তাকে যত্ন করে পালন করতাম, আমার হৃদয় পিঞ্জরে রাখি, আমার হৃদয় পিঞ্জরে রাখে, আমার হৃদয় পিঞ্জরে রাখে, আমার হৃদয় পিঞ্জরে রাখি। আমার গৌর যদি, এত সুন্দর পদাবলীটা যিনি লিখেছেন বাবা, খুব বেশি দূরে নয়, কাঁদরার পদকর্তা, উনি বলছেন, ও বিষ্ণুপ্রিয়া, তুমি যেগুলো চাইলে সেগুলো তোমার মধ্যে একটু স্বার্থপরতা ভাব রয়েছে, কেননা তুমি নিজের মতো করে চাইতো। গৌর যদি কালো হতো, তুমি কাজল করে নিজের চোখে পড়তে। গৌর যদি পাখি হতো, তুমি তোমার হৃদয় পিঞ্জরে রেখে পালন করতে, তাতে অন্য কারোর তো লাভ হতো না। কিন্তু আমি কি বলি জানো, ওই গৌর যদি বলি, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, আমার জ্ঞান দাসে আস্বাদ করিয়া, আমার জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, মজিত কুলের মধু, আরে মজিত কুলের মধু, আমার মজিত কুলের মধু। বলে বেশ, যা হয়েছে হয়েছে, এখন পাওয়ার উপায় বল, আমি গৌরকে কি করে পাবো সেই উপায়টা বল। ও মায়েরা দেখো, উপায়টা বলে দিচ্ছে, একটু মনে করে শুনবেন। আজকে যদিও একটু সময়টা পরিবর্তন হয়েছে, তো গানের সময়টা একটু এদিক ওদিক হয়েছে, আমার মনে হচ্ছে মায়েদের সব খিদে পেয়েছে, একটু ইশারা করা করিতে আমি বুঝতে পারছি কিছুটা, কেননা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু ইশারা হচ্ছে। একটা দুটো দিন তো একটু কষ্ট করবো, খাওয়া দাওয়া তো 365 দিন আছে, খাওয়া দাওয়ার ঘুম এগুলো তো আমাদের প্রত্যেক দিনের আছে। তা আজকের দিনে মিষ্টি মিষ্টি ভগবানের কথা শুনবে, একটু খাওয়া দাওয়াটা একটু পরেই হবে। তা যাই হোক, বলছে সখী রে, এখন উপায়টা বল, আমি কেমন করে গৌরকে পাবো, আমি গৌরকে কেমন করে পাবো, এই উপায়টা বল। ও মায়েরা দেখো, জেনে নাও, বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে কেমন করে গৌরকে পাবি। আমরাও কিন্তু একটু জেনে নেব কি করে গৌরকে আমরাও কি করলে পাবো। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সখী রে শোন, ওই গৌরকে পেতে গেলে কিন্তু তোকে আগে মায়ের আশীর্বাদ নিতে হবে, মায়ের আশীর্বাদ আগে নিতে হবে। হ্যাঁ বল, গৌরের মাকে চিনবি কি করে, এটাও তো কথা। সবে মাত্র খুব আশ্চর্য কথা মায়েরা, দেখো গৌরকে সবে মাত্র একবার পদ্ম মনে করে ধরেছিল, নামও জানতো না, কাঞ্চনা জানালো। আচ্ছা, এখন বলছে গৌরের মায়ের আশীর্বাদ নিতে হবে, মাকে চিনবে কি করে? কাঞ্চনা যখন বলছে মায়ের আশীর্বাদ নিতে হবে, আসলে এটা কিন্তু শুধু ওই কথাটি
ভাববেন না কাঞ্চনা সারা জগৎকে বোঝাচ্ছে। যদি বাবা নিতাই গৌরকে কেউ পেতে চাও, সর্বপ্রথম পিতামাতার আশীর্বাদ কিন্তু লাগবে। পিতামাতার আশীর্বাদ যদি কোনো সন্তানের মাথায় না থাকে, সে সন্তান কোনোদিন গৌর গৌর বলে কাঁদতে পারবে না। হরি বল, হরি বল। তাই আজকে কাঞ্চনা জগৎবাসীকে জানাতে চাইছে যে যদি গৌরকে পেতে হয় তবে মায়ের আশীর্বাদ নিতে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে বললি বটে, কিন্তু আমি গৌরের মাকে চিনবো কি করে? বলে চেনার উপায় আমি বলে দিচ্ছি। প্রত্যেক দিন তো তুই গঙ্গায় জল আনতে যাস, কালও নিশ্চয়ই জল আনতে যাবি। কাল যখন জল আনতে যাবি তখন দেখবি ওই গঙ্গার ঘাটে, যে ঘাটে তুই যাস ওই ঘাটেই কিন্তু নিমায়ের মা, ওই গৌরের মা প্রত্যেক দিন স্নান করতে আসে। কাল যখন যাবি ওই গৌরের মাকে দেখে তুই প্রথমে একটা প্রণাম করবি। প্রণাম করলেই তোর নাম জিজ্ঞেস করবে। আগে আমাকে বলে শেষ করতে দে। প্রণাম করলেই তোর নাম জিজ্ঞেস করবে, আর তোর নাম যখন জিজ্ঞেস করবে তোর নাম তুই বলবি। তোর নাম শুনে দেখবি ওই গৌরের মা তোকে বুকে জড়িয়ে ধরবে আনন্দে। তার মানে আশীর্বাদ হয়ে গেল। কিন্তু আমি চিনবো কি করে রে? এটাই তো সমস্যা। কতজন আসে, কোনটা গৌরের মা, এখন কাকে প্রণাম করতে গিয়ে কাকে প্রণাম করব তার ঠিক নাই। আশীর্বাদের পরিবর্তে অভিশাপও হয়ে যেতে পারে। বলে এই শোন, ভালো করে শোন, ওই যে ঘাটে স্নান করতে যাবি, তুই যাকে পদ্ম মনে করে ধরেছিলি সে যেমন নবদ্বীপে সবার থেকে বেশি, তার থেকে লম্বা কিন্তু আর কেউ নাই। এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দের থেকে লম্বা কেউ নেই। কেননা আমরা সবাই নিজে নিজের হাতে 3.5 হাত, একমাত্র দুই প্রভু নিজের হাতে লম্বা চওড়ায় 4 হাত। লম্বা চওড়ায় বলতে বলে বাবা চওড়ায় কি 4 হাত হয়? হাত দুটো যদি এইদিকে বাড়িয়ে দেয়, দুটি হস্ত এবং বক্ষ, হাতের এই ডগা থেকে এই ডগা পর্যন্ত মাপলে 4 হাত, আর মাথার ডগা থেকে পায়ের ডগা পর্যন্ত 4 হাত। এই জন্য বলে লম্বা চওড়ায় 4 হাত। ওরে ওই ছেলেটা যেমন সবার থেকে লম্বা, তার মাটাও কিন্তু ওই নবদ্বীপের স্নান ঘাটে যতজন স্নান করবে সবার থেকে বেশি লম্বা তার মা। গায়ের রং ফর্সা কিন্তু বিধবা। মনে থাকবে 3 রকম মনে রাখবি, লম্বা, ফর্সা আর বিধবা। এই সেই মনে রাখতে রাখতে পরের দিন সকালবেলায় বাবা সেই কালো জিরে কালো জিরে কালো জিরে, লম্বা ফর্সা বিধবা, লম্বা ফর্সা বিধবা, লম্বা ফর্সা বিধবা করতে করতে যাচ্ছে। ভয় আছে তো কালো জিরে করতে করতে ভালো চিরে না হয়ে যায়। এখন যাচ্ছে লম্বা ফর্সা বিধবা, আর নাগরীদেরকে এক এক করে ডাকছে, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয় না গরি লয়ে গা গরি, সুরধনির জল আনতে যায়। আয় না গরি উলুধ্বনি মায়েরা, সুরধনি জল আনতে যায়। আয় না গরি লয়ে গা গরি, সুরধনি জল আনতে যায়। আয় না গরি লয়ে গা গরি, সুরধনি জল আনতে যায়। আয় না গরি লয়ে গা গরি, সুরধনি জল আনতে যায়। জল আনিবার ছলা করে দেখিব প্রাণের গোরারা। জল নিবার ছলা করে মোরা দেখব প্রাণের গোরারা। আয় না গরি, আয় না গরি লয়ে গা গরি, সুরধনি জল আনতে যায়। আয় না গরি লয়ে গা গরি, সুরধনি জল আনতে যায়। আয় না গরি লয়ে গা গরি, গরি সুরধনি জল
তীরে যাইয়া বিষ্ণুপ্রিয়া ইতি উতি চাইয়া চাইয়া অসুর ধনে তীরে ও মায়েরা দেখো আজকে জল আনাটা কিন্তু মূল লক্ষ্য নয়। বিষ্ণুপ্রিয়াকে দেখতে পাচ্ছ, জল আনলে তো সোজাসুজি যাবে ঘাটে, জল নেবে চলে আসবে। সুরধনের তীরে যাইয়া বিষ্ণুপ্রিয়া ইতি উতি চাইয়া চাইয়া ওই সুর ধনে তীরে যাইয়া পিয়া কি চায়া কোথায় আছে আমার গৌরাঙ্গ চাঁদের মা? কোথায় আছে আমার গৌরাঙ্গ চাঁদের মা? কোথায় আছে আমার গৌরাঙ্গ চাঁদের মা? আয়না গরি আয়না গরি লয়ে গা গরি সুরধন জল আনতে যায় আয়না গরি লয়না গরি সুরধন জল আনতে যায় আয়না গরি লয়না গরি সুরধনি জল আনতে যায়। দূর থেকে দেখতে পেয়েছে গো মায়েরা, লম্বা ফর্সা বিধবা ভদ্র মহিলা, আর যেই দেখতে পেয়েছে কাঞ্চনা এই কে রে তুই? সাত সকালে কিছু বলা নেই কোয়া নেই, এই নিয়ে 5 বার চান করা হলো আমার, আবার এসে বলা নেই কোয়া নেই, আমার পা দুটো ছুঁয়ে আমাকে উদ্ধার করে দিবি। বিষ্ণুপ্রিয়া মাথাটা আরো নত করে ভাবছে, তাহলে কি আমার প্রণাম করাটা ভুল হয়ে গেল? যার ছেলেকে দেখলে জগৎবাসী মন প্রাণ তার চরণে দিয়ে দেয়, তার মায়ের তো এমন কঠিন কথাবার্তা হতে পারে না। মায়েরা এই শুনে কি বোঝা যাচ্ছে? যে বলছে এই নিয়ে 5-6 বার স্নান করা হলো, তার মানে সচিমা একটু সুচিবাই খুঁতে স্নান করে উঠে যদি একটু খড়কুটোতে পা দিত, স্নান করে উঠে যদি একটু গোবরে পা দিত, গঙ্গার ঘাটে দেখবেন গরুগুলো সব ছাড়া থাকে, তো গঙ্গার ঘাটে দেখবেন, স্নান ঘাটে, রানীর ঘাটে দেখবেন গোবরে ভর্তি, তাই যদি একটু গোবর থাকতো, ওই গোবরে পা দিলেই আবার 5-7 বার 10 বার পর্যন্ত উনি স্নান করতেন গঙ্গায়, তারপর ফিরে আসতেন। এই মেয়ে, সাত সকালে বলা নেই কোয়া নেই, বল তুই কোন জাতের মেয়ে? আমাকে বলে একটু উদ্ধার কর, কোন জাতের মেয়ে তুই? ও মা, আমি ব্রাহ্মণের মেয়ে। কি বললি? আমি ব্রাহ্মণের মেয়ে গো। ও তাই বল, তাই তো ভাবছি এত সাহস হয় কি করে, তুই ব্রাহ্মণের মেয়ে? ও মা শোন শোন, দেখ একটু তোকে আমি কড়া ভাষায় কথা বলে ফেলেছি মা, কিছু মনে করিস না, একটু কড়া করে তোকে বলে ফেলেছি, কিছু মনে করিস না। তুই ব্রাহ্মণের মেয়ে আগে বলবি তো, তা তুই যদি আমাকে ছুঁয়ে প্রণাম করিস, আমি স্নান করতে যাব কেন? নবদ্বীপে সবে মাত্র নিমাই এসেছে, তো এগুলো নবদ্বীপে তখন খুব ছিল, এখন আর নেই। আর নিমাইয়ের এই জন্যই আসা, ওই জাতির মাঝখানে যে মস্ত বড় জেলখানার মতো প্রাচীর ছুলে স্নান করতে হবে, এইগুলো নিমাই এসে ভেঙে চুড়ে একাকার করে দিয়েছে, এখন আর নেই বাবা ওইসব। আছে এখন সবাই এক জায়গায় বসে কীর্তন শোনে, সবাই এক প্যান্ডেলে বসে ভোজ খায়, সবাই এক জায়গায় বসে মহোৎসবের প্রসাদ পায়। কোনো ওইসব আছে বাবা? এটা কিন্তু মহাপ্রভুর অপার কৃপা, আগে ছিল না। সচিমায়ের কথাতেই বুঝতে পারছেন, তুই ব্রাহ্মণের মেয়ে, তাই বল মা। আচ্ছা বাহ, দেখতেও তো ভারী মিষ্টি। আচ্ছা কি নাম রে মা তোর? আমার নাম বিষ্ণুপ্রিয়া। কি বললি? বিষ্ণুপ্রিয়া। বাহ, তোর নামটাও তো চমৎকার। আর বিষ্ণুপ্রিয়া ভাবছে কাঞ্চনা যা বলেছে, কাঞ্চনা যেমন যেমন ফর্দ করে দিয়েছে মিলে যাচ্ছে।
প্রণাম করবি, দেখবি তোকে বুকে জড়িয়ে ধরবে, তারপর তোর নাম জিজ্ঞেস করবে। এতটা পর্যন্ত এগিয়েছে। কি নাম বললি মা? বিষ্ণুপ্রিয়া। বাহ, তোর নামটাও তো ভারী মিষ্টি, দেখতেও ভারী মিষ্টি, নামটাও মিষ্টি, ব্রাহ্মণে। আচ্ছা, তোর বাবার নামটা একটু বলবি? বাবার নাম পণ্ডিত সনাতন মিশ্র। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী 7 পুরুষের নাম বলবো আমি দরকার হলে, কিন্তু তুমি আমাকে এমন আশীর্বাদ করবে, তুমি আমাকে এমন আশীর্বাদ করবে মা গো, যার জন্যই আমি প্রণাম করতে এসেছি। আমি আমার 14 পুরুষের নাম বলবো, কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো যেন গৌর চরণ পেতে পারি। বড়ই আশা করে আমি এসেছি মাগো, যেনই আমি গৌর চরণ পেতে পারি। বড় আশা করে আমি এসেছি গো, যেন গৌর চরণ পেতে পারি। আস্তে আস্তে। তা তোর বাবার নাম কি বললি মা? পণ্ডিত সনাতন মিশ্র। ও বাবা, তুই পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছে। ও মা, এত বড় হয়ে গেছিস তুই? আরে শোন, তোর বাবার নাম হচ্ছে পণ্ডিত সনাতন, আর আমার ঘরেও একটা ছেলে আছে জানিস, যার নাম নিমাই। ওই নিমাইয়ের বাবাও মস্ত বড় পণ্ডিত। এখনকার দিন হলে বলেই দিত, আমাদের ঘরে ওই যে জগন্নাথ মিশ্র, ও বড় পণ্ডিত। কিন্তু আজ থেকে 550 বছর আগে তো এত ঠোঁটের ডগায় স্বামীর নাম লেগেছিল না। এখন একদম ঝরঝর করে, কোথাও একটু আটকাবেও না বাবা, একদম। তা কত কায়দা করে বলছে দেখুন, বলে তোর বাবা যেমন পণ্ডিত, আমার ছেলের বাবাও পণ্ডিত, আর তোর বাবা আর আমার নিমাইয়ের বাবা। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, তোমার ছেলের নামটা যদি আর দুবার বলো তাহলে আমার প্রাণটা জুড়ায়। ওই নিমাইয়ের বাবাও মস্ত বড় পণ্ডিত, আর দুই পণ্ডিতের বহুদিনের বন্ধুত্ব ছিল। কি করব, কপাল মন্দ, আজ আর আমাদের পণ্ডিত বেঁচে নাই। তুইও ছোটবেলায় কতদিন তোর বাবার সঙ্গে এসেছিস আমাদের বাড়ি, আজকে বড় হয়ে গেছিস মা, তোকে চিনতে পারি না। ও মা, কিছু মনে করিস না, তবে আমার একটা কথার জবাব দে দেখি মা। এই ঘাটে তুইও কতদিন আসিস, আমিও প্রত্যেক দিন আসি। এর আগে নিশ্চয় আমাকে তুই দেখেছিস, আমি তোকে দেখিনি। আজকে আমাকে দেখলি, আচ্ছা দেখলি, যা হলো হলো। আজকে হঠাৎ করে এসে আমাকে প্রণাম করলি কেন বল দেখি? ব্যাস, এই কথা যেই বলেছে বিষ্ণুপ্রিয়া তখন ভাবছে, হায় হায়, এই বুঝি মরেছে, এই বুঝি মরেছে, এই বুঝি মরেছে, এই বুঝি মরেছে। মনে হয় মা জানতে পেরেছে, এই বুঝি মরেছে, মা জানতে পেরেছে, এই বুঝি মরেছে, মা জানতে পেরেছে। বলি আমার মনের কথা, মা জানতে পেরেছে, আমার মনের কথা মা জানতে পেরেছে, ওই আমার মনের কথা, মা জানতে পেরেছে, ওই আমার মনের কথা, এই বুঝি মরেছে, এই বুঝি মরেছে। এখন যেই জিজ্ঞেস করেছে বাবা কেন আমাকে প্রণাম করলি, তখন শুরু করে দিয়েছে, কেন প্রণাম করলাম, মানে কেন প্রণাম করলাম। ও মনে পড়েছে মা, আসলে হট করে বানিয়ে তো আর বলা যাবে না, কিছু একটা বলতে হবে, তার জন্য একটু সময় লাগবে, তার জন্য একটা কথা বানিয়ে বলতে গেলে এই রকমটাই হয়। এখন বলছে মা কেন তোমাকে প্রণাম করলাম জানো? একটু মন দিয়ে শোনো, গত রাত্রে না আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছিস মা? বলে স্বপ্নে দেখেছি এই নবদ্বীপে একটা সোনার বর্ণ পুরুষ মানুষ,
আমি স্বপ্নে দেখেছি আমি তাকে প্রতিরূপে পেতে চাই। বলে বাহ, এ তো খুব ভালো, কিন্তু এর সঙ্গে আমাকে প্রণাম করলি কেন? বলে আরে বাবা, আগে আমার স্বপ্নটা বলেই শেষ করতে দাও। ওই স্বপ্নটা যখন দেখলাম আমি ভাবছি আমি যেন ওই মানুষটাকে প্রতিরূপে পেতে পারি, আমি ঝরঝর করে কাঁদছি। তখন ঠিক তোমার মতো একজন মা, তিনিও আমাকে স্বপ্নে বলছে, ও বিষ্ণুপ্রিয়া, তুই যদি সোনার মানুষটাকে প্রতিরূপে পেতে চাস, আমার আশীর্বাদ পেলে তবেই তুই পাবি। আমি তাই তো আজকে সাত সকালে তোমার আশীর্বাদ নিতে এসেছি মা। আশীর্বাদে করো মা, 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 আমি যেন সেবায় লাগতে পারি। আশীর্বাদে করো মা, যেন সেবায় লাগতে পারি। আশীর্বাদে করো মা, আমি যেন সেবায়। আর মনে মনে বলছে, প্রকাশ করছে না, প্রকাশ্যে বলছে আমি যেন সেবায় লাগতে পারি। আর মনে মনে বলছে যেন আমি গৌর সেবায় লাগতে পারি। যেন সেবায় লাগতে পারি, গৌর সেবায় লাগতে পারি, আশীর্বাদে করো মা, গৌর সেবায় লাগতে পারি, আশীর্বাদে করো মা, গৌর সেবায় লাগতে পারি, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। ঠিক আছে মা, আমি তোর মাথায় হাত রেখে, পতিত পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে, সবে মাত্র সূর্য উদয় হয়েছে, সূর্যকে সাক্ষী রেখে আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তোর নাম যখন বিষ্ণুপ্রিয়া, তুই বিষ্ণুরই প্রিয়া হবি, বিষ্ণুরই প্রিয়া হবি, আমি তোকে আশীর্বাদ করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিষ্ণুটা কে গো? যেই বিষ্ণু, সেই রাম, সেই কৃষ্ণ, সেই, তাহলে তাই যদি হয়, মা কিন্তু প্রকারান্তরে আশীর্বাদ করেই ফেললে যে ওরে বিষ্ণু প্রিয়া, তুই বিষ্ণুর প্রিয়া হবি, মানে আমার গৌর প্রিয়া হবি। মা তো আর জানে না যেই বিষ্ণু সেই গৌর। অনেকবার বিষ্ণু মন্দির থেকে কান ধরে নামিয়েছে, বিষ্ণুর সিংহাসনে দাঁড়িয়ে আছে, কান বাল্যলীলায় ছোটবেলায় সারা ঘর খুঁজে বেড়াচ্ছে, কোথাও নাই, বিষ্ণু মন্দিরে বিষ্ণু যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, কান ধরে নামাচ্ছে। বলে আমাদের ঘরে আরাধ্য ভগবান, তার সিংহাসনে উঠেছিস তুই? মাকে বোঝাতে চাইছে যে মা তুমি তো জানো না আমি তো তোমার সেই বিষ্ণু। এটা মা বুঝতে পারছে না, মা বুঝবেও না, বোঝার কথাও নয়। যাই হোক, এখন বলছে তুই বিষ্ণুরই প্রিয়া হবি। মনের আনন্দে কাঞ্চনার আনন্দ আর ধরে না। দেখো মায়েরা, এইখান থেকে কিন্তু দুটো জিনিস, একটা চিন্তা করো, বিষ্ণুপ্রিয়া মনের আনন্দে ফিরে গেল, কাঞ্চনাকে প্রথমে খবরটা দিতে হবে, তোর কাজ হয়েছে তোর কথায়। কাঞ্চনাকে প্রথমে খবর দিতে হবে, এইটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার সাইড। আর একদিকে মা, ওই যে সচিমা বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরেছিল, তার জন্য বিষ্ণুপ্রিয়ার প্রতি সচিমায়ের একটা অনুরাগ জন্মে গেল। কি অনুরাগ জন্মে গেল? ওই স্নান ঘাটে থেকে যেতে যেতেই ভাবছে, বাহ, সনাতনের মেয়েটা এত সুন্দর হয়েছে। লোক মুখে শুনছি আমার নিমাই নাকি সংসার ত্যাগ করে চলে যাবে, কেননা প্রথমকার স্ত্রী তো নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নবদ্বীপ চন্দ্র গৌরহরির প্রথম বিবাহ হয়েছিল বল্লভ আচার্যের কন্যা, যার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। যখন গৌরসুন্দর পড়াশোনার জন্য আবার শ্রীহট্টে গমন করেছিলেন, তখন লক্ষ্মীপ্রিয়া গৌর বিরহে প্রাণ ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা অনেক সময় বলি যে কাল সর্প দংশন করেছিল লক্ষ্মীপ্রিয়া। কাল সর্পটা কিন্তু ওই গর্তে ঢোকা বেরো সর্প নয়, যেগুলোকে আমরা সর্প বলে, ভুজঙ্গ বলে যেটাকে জানি, সেই সাপ কিন্তু নয়। এই সাপটি হচ্ছে বিরহরূপ সর্প। গৌরাঙ্গের বিরহে লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল। তাই মা আমার ভাবছে, লোক মুখে শুনছি নিমাই নাকি ঘরে থাকবে না, নিমাই নাকি সন্ন্যাস হয়ে চলে যাবে। তা পণ্ডিত সনাতনের মেয়েটা এত সুন্দরী হয়েছে, যদি কোনো রকম একটু পণ্ডিতকে বলে যদি আমার নিমাইয়ের সঙ্গে আবার দ্বিতীয়বার বিবাহ দিতে পারতাম, তাহলে আমার মনে হয় নিমাই আর নবদ্বীপ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার থাকতো না। নিমাই আবার সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যেত।
যাই ঘরে যাই, একটু চেষ্টা করে দেখব। বিষ্ণুপ্রিয়া গেল, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, ও কাঞ্চনা, তুই যেমনটা বলেছিস আমি প্রণাম করেছি, আমি আশীর্বাদও পেয়েছি। কাঞ্চনা তখন বলছে, সখী রে, তাহলে তোর আর কোনো চিন্তা নেই, তুই গৌরকে পাবি পাবি পাবি, কেননা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিস, মায়ের আশীর্বাদ পেয়েছিস, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, গৌর হচ্ছে এমন একটা সম্পদ, ও মায়েরা, গৌর হচ্ছে এমন একটা সম্পদ, এই ভবরোগ সারাতে পারে, ভবরোগ সারাতে পারে। রোগ সারায় কারা? আমাদের এমনি রোগ জ্বালা হলে সারাই কারা? রোগ সারায় ডাক্তারে, আর ভবরোগ সারে ডাক্তারে। ভবরোগ সারাতে গেলে তাকে ডাকতে হয়। তাই ভক্তমণ্ডলী, এখন কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সখী রে, তুই তো গৌরকে পাবি, এক মায়ের আশীর্বাদ পেয়েছিস, আর তুই সব সময় যে গৌরের জন্য মন প্রাণ দিয়েছিস, এমন করে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি আমার দয়াল ঠাকুর, ওগো দয়া করে দিন জলে, তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাহলে মায়েরা দেখো, এদিকে বিষ্ণুপ্রিয়া এসে কাঞ্চনাকে খবর দিল যে আমি আশীর্বাদ পেয়েছি। কাঞ্চনা বলছে, আর তোর কোনো চিন্তা নেই, তুই গৌরকে পাবি। ওদিকে দেখি সচিমা কি করছে, সচিমা স্নান করে ভিজে কাপড়ে, ভিজে কাপড়ে ঘরে গিয়ে ঈশানকে ডাকছে, বলে, ও ঈশান, ঈশানে রে, ঈশান, ও ঈশান, কি হয়েছে বৌঠান? যাচ্ছি। ঈশান, এই ঈশান, আচ্ছা আচ্ছা, ওই যে ওই পাড়ায়, ওই পাড়ায় ওখানে ওখানে কাশীনাথ ঘটক বলে একজন আছে, চিনিস? ওই কাশীনাথ কাকাকে একটু ডেকে আনতে পারবি? কাশীনাথ কাকাকে একটু ডেকে নিয়ে আয় তো। ঈশান বলছে, কেন গো, আবার কাশীনাথ কাকা? মানে কাশীনাথ তো ঘটক, তা ঘটক নিয়ে তোমার আর কি দরকার? তুমি আবার কার বিয়ে দেবে নতুন করে? বলে, সে তোকে পরে শোনাবো, তুই আগে ওই কাশীনাথ কাকা। বলে, না শুনলে আমি বলবো কি করে গিয়ে? বলে, তাহলে শোন, আজকে না গঙ্গার ঘাটে আমি একটি সুন্দরী, ওই যে পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম বিষ্ণুপ্রিয়া, ওকে দেখার পর থেকে আমার মনের ইচ্ছা হয়েছে আমি গৌরের সঙ্গে যদি বিষ্ণুপ্রিয়া বিয়ে দিতে পারি। তা তুই একবার জানা বাবা, ওই কাশীনাথ কাকাকে ডেকে নিয়ে আয়, দেখবো আমার নিমাইয়ের পাত্রী যোগ আছে কিনা। একবার তো বিয়ে হয়েছিল, পাত্রী যোগ যদি থাকে তাহলে আমি দেখবো একবার সনাতনের কাছে পাঠিয়ে, যদি রাজি হয়। এখন ঈশান চলে গেছে কাশীনাথ ঘটকের কাছে। কাশী কাকা তাড়াতাড়ি দরজা খুলে, বলে, কাশী কাকা, তোমাকে একবার শচী দেবী দেখেছি। চলো চলো তাড়াতাড়ি। কে গো? ও কাকা,
আসুন আসুন আসুন। আচ্ছা কাকা, আমি আমি আজকে একটা বিশেষ দরকারে আপনাকে ডেকে পাঠিয়েছি। দরকার তো আছে বলেই ডেকেছি। এখন দরকারটা হচ্ছে কি জানো কাকা, ওই যে আমার ছেলে নিমাই, নিমাই তো একবার বিয়ে হয়েছিল, তুমি তো সবই জানো। তার নিমাই সব সব লোককে শুনছি নিমাই নাকি সন্ন্যাস হয়ে ঘর ছেড়ে চলে যাবে। তা কাকা, আমি যদি নিমাইয়ের বিয়ে দিয়ে আবার ভালো, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো তো, দেখো তো আমার নিমাইয়ের কোনো পাত্রী যোগ আছে কিনা। হ্যাঁ দেখো তো। আচ্ছা এইটা তোমার পুতি? আচ্ছা আচ্ছা, জয় দিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি দেখো আমার নিমাইয়ের পাত্রী যোগ আছে কিনা। কেন সচিমা একটু মনের দিক দিয়ে পিছিয়ে গেলেন, আবার পরক্ষণেই মনে হলো যে আমি আমাদের পণ্ডিতের কাছে শুনেছিলাম যে শুধু পাত্রের পাত্রী যোগ নেই দেখে কোনো লাভ নেই, যে পাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হবে তার যদি আবার পাত্র যোগ না থাকে তাহলে সেই দুই পাত্র পাত্রীর বিয়ে হতে পারে। বলে ও কাকা, ও কাকা শোনো শোনো, হ্যাঁ? আচ্ছা এদেরকে সব আমি বসিয়ে রেখেছি, শোনো, মানে যদি বিয়ে হয় ঠিকঠাক করতে হবে সব। তো তা তুমি এক কাজ করো কাকা, তুমি তো নবদ্বীপের জাত ঘটক, নিশ্চয়ই তুমি সব জানো। ওই যে মালঞ্চ পাড়া, ওই মালঞ্চ পাড়ার পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার কোন পাত্র যোগ আছে কিনা একটু দেখো তো একটু। জাত ঘটক তো সবটাই তার আয়ত্তে আছে। কি বললে কাকা? ও বিষ্ণুপ্রিয়ার পাত্র যোগ নেই, আর আমার এদিকে নিমাইয়ের পাত্রী যোগ নেই। নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আরে নাচিতে লাগিল, ওই নাচিতে লাগিল, আনন্দে সচি মাতা নাচিতে লাগিল, আনন্দে সচি মাতা নাচিতে লাগিল, আনন্দে সচি মাতা নাচিতে লাগিল, ওই আনন্দে সচি মাতা নাচিতে লাগিল, আনন্দে সচি মাতা নাচিতে লাগিল। এই সচি এত নাচছিস কেন রে? বলে কেন নাচছি জানো কাকা? শোনো, ওই যে তুমি বললে নিমাইয়ের পাত্রী যোগ নেই আর বিষ্ণুপ্রিয়ার পাত্র যোগ নেই, আমাদের ঘরের পণ্ডিতের কাছে শুনেছিলাম কোন পাত্রর পাত্রী যোগ যদি না থাকে আর অপরদিকে যদি কোনো পাত্রীর পাত্র যোগ না হতে পারে, সে না থাকে, তাহলে সেই বিয়ে হতে পারে। ও তোমারও জানা আছে তো? কি 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 করতে হবে হতে গেলে? হ্যাঁ আজই? আচ্ছা আজই, বেশ ঠিক আছে, তাই হবে কাকা। তাহলে তুমি এক কাজ করো, আজই যদি গোধূলি লগ্নে হয় আমাকে সব ব্যবস্থা করতে হবে। তা কাকা তুমি এক কাজ করো, তুমি আগে তাড়াতাড়ি ওই সনাতন পণ্ডিতের ঘরে একটু যাও, কেননা এটা তো তোমারই কাজ। এটা চলে গেল বাবা, কাশীনাথ ঘটক ঘটকালি করতে চলে গেছে সনাতনের বাড়ি। এই বিষ্ণুপ্রিয়া, এই সাত সকালে কে ডাকছে মনে হচ্ছে, দরজাটা ঠিক আছে মা, তোকে খুলতে হবে না, আমি যাচ্ছি। এই যে আসছি। এ কি ঘটক কাকা? দেখুন কাকা, এই কাশীনাথ ঘটক এমন কাকা বাবা, ওই সারা নবদ্বীপের কাকা। ছেলেও কাকা বলে, বাবাও কাকা বলে, তার বাবাও কাকা বলতো, একমাত্র নিমাই শুধু দাদু বলতো। যেহেতু বাবা মা কাকা বলে, নিমাই দাদু বলতো, আর বাকি সবাই কাকা। আচ্ছা আচ্ছা ঘটক কাকা, আপনি ঘটক ঘরে বিবাহ? আচ্ছা তাও তো বটে, আমার ঘরে তো একটা বিবাহযোগ্য কন্যা রয়েছে। ও তার মানে কি আপনি আমার বিষ্ণুপ্রিয়ার জন্য কোনো সম্বন্ধ এনেছেন? হ্যাঁ, ঘটকরা তো এমনই বলে। তা বাবা দাঁড়াও, সুপাত্র বললে তো হবে না। এখন কন্যা যখন আমি দেব, আগে কিন্তু একটা জিনিস জেনে নিতে হবে, কি না ছেলে কি করে, এটা একটু জানতে হবে। এখন তো দেখতেই পাচ্ছেন, আগেই ছেলে কি করে এটা আগে জানা লাগবে, তারপর যা হয় হবে। এইবার ঘটক জানাচ্ছে ছেলে কি করে। ও মায়েরা, তোমরাও শুনে নাও, এইরকম ছেলের সন্ধান পেলে কেউ মেয়ের বিয়ে দেবে?
ঘটক কি বলছে দেখো, বলে ছেলে কি করে জানো? ও সনাতন, ছেলে কি করে শোনো? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, নদী আর পথে পথে, নদী আর পথে বলি পথে, ঘুরে ঘুরে বেড়ায়, বলে নদী আর পথে বলি পথে, ঘুরে ঘুরে বেড়ায়, এই নদী আর পথে পথে, নদী আর পথে পথে, এইটা জোরে জোরে বলছে। হ্যাঁ, আর নদী আর পথে পথে, আর মনে মনে বলছে ও সনাতন, ছেলে হরি বলে আর হরি বলাই, নদী আর পথে পথে, হরি হরি বলে, হরি বলে, নদী আর পথে হরি বলে আর হরি বলে, পথে পথে, হরি বলে আর হরি ওই বলে, নদী আর পথে পথে, হরি বলে আর হরি ওই বলে, নদী আর পথে পথে, হরি বলে আর হরি বলে, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। এই ঘটক মশাই, ঘটক কাকা, ও কাশীনাথ কাকা শোনো, ওই রকম একটা ভব ঘুরে ছেলের সঙ্গে আমি আমার এত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াই মানেই তো ভব ঘুরে। হ্যাঁ বোঝাও, সাত সকালে মাথা খারাপ করে দিও না। কেন? আমি ওই ভব ঘুরে ছেলে। আচ্ছা বলো, আচ্ছা বেশ বোঝাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘুরেই বেড়াবে। তার মানে তোমার বক্তব্য হচ্ছে যে ছেলে সম্বন্ধ এনেছো সেই ছেলে প্রচুর সম্পত্তির মালিক। হরি বল, হরি সত্যি বলছে। কিন্তু কাশীনাথ ঘটক কিন্তু একদিন তো ভুল বলে নাই। কিন্তু সনাতন কি ভাবছে? সনাতন ভাবছে একটা ছেলে কখনো যদি বলতো 3খানা রাইস মিলের মালিক হতো, যদি বলতো 2-4টে ইট ভাটার মালিক হতো, যদি বলতো 2-4টে ডাম্পারের মালিক হতো, বলছে অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তার মানে এই বেটা ঠকবাজ ঘটক, অনন্ত অনন্ত কোটি কোটি। এই শোনো শোনো, তোমার আর দরকার নেই, তুমি সাত সকালে আমার মাথা খারাপ করো না, তুমি এসো। আর দরকার নেই আর। ও কাশীনাথ কাকা, আরে বাবা বিয়ে দেওয়ার জন্য ডাকিনি আমি এই জন্যই ডাকলাম যে তোমার মতো ঘটক তো নবদ্বীপে আরো আছে, তোমার মতো ঘটক তো নবদ্বীপে আরো আছে। কোনদিন যদি ওই ছেলেটার জন্য আবার ঘটকালি করতে আসে তাহলে এতগুলো কথা খরচা করব না, শুধু নামটা একটু বলে যাই। আবার পরে কোনোদিন কোনো ঘটক এলে প্রথমেই নামটা জেনে নেব, যদি ওই নামটা বলে তাহলে ওই নামটা শুনেই দরজায় খিল দিয়ে দেবো। হ্যাঁ, তুমি নাম কি বললে? তা তো তুমি বলছো অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের সম্পত্তির মালিক, এটা বেশি কথা নয়? বললে তার ছেলেও নাকি দেখতে এত সুন্দর যার মতো ত্রিভুবনে আর কেউ নাই, এই সব তো তুমি বললে। হায় ভগবান, এখন নামটা জানতে চেয়েছি, বলছে নামটাও নাকি বাড়িয়ে বলবে। বিষয় সম্পত্তি বাড়িয়ে বলা যায়, বিদ্যা বুদ্ধি বাড়িয়ে বলা যায়, কিন্তু বলছে নামটা বাড়িয়ে বলবে। এখন কি করব বাবা, উপায় নেই, পড়েছি পাগলের পাল্লায়। ঠিক আছে বলো বাবা, শুরু করো। এবার নাম বলতে শুরু করেছে, দেখো বাড়িয়ে বলবো বলেছে, সোজাসুজি নিমাই বলে দিলেই হয়, কিন্তু বলছে না। কি বলছে দেখো, ঈশ্বর নীলাম্বর চক্রবর্তীর নাতি, চক্রবর্তীর নাতি। জানতে চেয়েছি ছেলের নাম, শুরু করেছে ছেলের দাদার নাম থেকে। জগন্নাথ মিশ্র তনয়, জগন্নাথ মিশ্র তনয়। এতক্ষণে বাবার নামটা বলেছে, এইবার মনে হয় ছেলের নাম বলবে। শচীগর্ভ সিন্ধু পাবন অবতরী, পাবন অবতরী। দাদার নাম হলো, বাবার নাম হলো, মায়ের নাম হলো। বলছে কাশীনাথ ছেলের নামটি হলো নিমা। আমি একই শুনিলাম, একই শুনিলাম। একই নাম শোনালে কাকা তুমি আমাকে, তুমি কি নাম শোনালে আমাকে কাশীনাথ কাকা? আমি কি সত্যি সত্যি শুনছি? আমি কি স্বপ্নে, না আমি কি জেগে আছি? কি নাম বললে তুমি? ছেলেটির নাম নিমাই। জানো কাশীনাথ কাকা, আমি কত রাত্রে স্বপ্ন দেখেছি ওই নিমাই আমার ঘরে এসেছে, আর আমি একটা সোনার পিঁড়িতে তাকে বসতে দিয়েছি।
গঙ্গা থেকে ঠান্ডা জল এনে তার চরণ দুটো ধৌত করে সেই চরণামৃত আমি পান করছি, তুমি সেই নিমাইয়ের জন্য সম্বন্ধ এনেছো? বলে আমি তো তোমাকে কখন থেকে বলছি, তুমি তো বুঝতে পারছো না। ওগো কাশীনাথ কাকাই, আমি তোমার পায়ে পড়ি, আমার যা কিছু আছে সর্বস্ব তুমি নিয়ে নাও, শুধু তুমি আমার বিষ্ণু প্রিয়াকে ওই নিমাইয়ের চরণে দাসী করে আমি আর কিচ্ছু চাই না গো, শুধু আমার বিষ্ণু প্রিয়াকে তুমি গৌর চরণে দাসী করে দাও। বলে ওরে সচি, আমি তখন থেকে ওরে ওগো সনাতন পণ্ডিত, আমি তখন থেকে তো এই কথাই বলতে চাইছিলাম, তুমি শুধু বুঝতে চাইছো না। ঠিক আছে শোনো, তার মানে তুমি রাজি তো? তুমি যদি রাজি তবে জেনে নাও এর পিছনে কিন্তু একটা কারণ রয়েছে, শর্ত আছে একটা। কেননা তোমার বিষ্ণু প্রিয়ার কোনো পাত্র যোগ নেই, আমি দেখেছি। আবার ওদিকে নিমাইয়েরও কোনো পাত্রী যোগ নেই। বিয়ে যদি তোমাকে নিমাইয়ের সঙ্গে দিতেই হয়, তাহলে আজই গোধূলি লগ্নের মধ্যে বিয়ে দিতে হবে।